প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অংশীদারি কারবারের তথ্যাবধি বা নিশ্চয়তা প্রদান কি সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং তথ্যাবধি বা নিশ্চয়তার উপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে তথ্যাবধি বা নিশ্চয়তা বলতে আমরা কি বুঝি? যে কোনো অংশীদার যদি কারবারে তার বিশেষ অবদান থাকে অথবা দক্ষতা থাকে, সেই দক্ষতার বিনিময়ে যে সে অতিরিক্ত মুনাফা ভোগ করবে, মুনাফার অংশ পাবে, সেটাই হলো তথ্যাবধি বা নিশ্চয়তা। তাহলে তথ্যাবধি বা নিশ্চয়তা কি বুঝলাম আমরা? যদি কোনো অংশীদার কারবারে তার বিশেষ অবদান বা দক্ষতা থাকে, এই বিশেষ অবদান বা দক্ষতা বলতে আমরা কি বুঝি? যে সে কারবারে কি করবে? বড় অঙ্কের মূলধন যদি বিনিয়োগ করে, অন্যান্য অংশীদার থেকে কোনো অংশীদার যদি বড় অঙ্কের মূলধন বিনিয়োগ করে, অথবা সে যদি কারবারের কোনো নিশ্চয়তা দিয়ে থাকে যে আমি কারবারে সর্বোচ্চ মুনাফার অংশ আমি পাবো, এবং অর্থাৎ আমি কারবারে বড় অঙ্কের একটা মুনাফা আমি করে দেব, কারবারে আমি বড় অঙ্কের একটা মুনাফা অর্জন করব, তাহলে সে যেহেতু নিশ্চয়তা দিচ্ছে যে কারবারকে সে বড় অঙ্কের একটা মুনাফা দিবে, তাহলে কারবারও তাকে একটা নিশ্চয়তা দিবে, অর্থাৎ তাকে সেই পরিমাণ মুনাফার অংশ দিবে। অর্থাৎ সে যদি বেশি অঙ্কের মুনাফা কারবারকে অর্জন করে দেয়, কারবারও তাকে বেশি অঙ্কের আনুপাতিক হারে মুনাফাটা দিবে, মুনাফার অংশ প্রদান করবে। এটাই নিশ্চয়তা বা তথ্যাবধি। আমরা একটা অঙ্ক দেখি যে বাবু, কাজল ও লতা একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা 3:2:1 অনুপাতে লাভের অংশ বন্টন করে নেয়। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 30,000, 20,000 এবং 10,000 টাকা। বাবু ও কাজল লতাকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে তার বাৎসরিক লাভের অংশ 8,000 টাকার কম হবে না। তাহলে এখানে নিশ্চয়তা দেখা যাচ্ছে বাবু ও কাজল লতাকে নিশ্চয়তা দিচ্ছে যে সে কারবারের মুনাফা 8,000 টাকার কম পাবে না। নিশ্চয়তা 3 ধরনের হয়ে থাকে, একটা হলো একক নিশ্চয়তা, একটা হলো যৌথ নিশ্চয়তা। সাধারণত 2টা নিশ্চয়তাই আমাদের অঙ্কের মধ্যে পাই, একক নিশ্চয়তা এবং যৌথ নিশ্চয়তা। একক নিশ্চয়তা কি? একজন কারবারের একজন অংশীদার যদি একজনকে যদি নিশ্চয়তা দেয়, সেটাকে একক নিশ্চয়তা বলে। আর যদি 2 বা ততোধিক অংশীদার একজন অংশীদারকে নিশ্চয়তা দেয়, সেটাকে বলা হয় যৌথ নিশ্চয়তা বা যৌথ তথ্যাবধি। তাহলে আমাদের অঙ্কে হলো বাবু ও কাজল, এরা 2 জন অংশীদার লতাকে নিশ্চয়তা দিয়েছে, তাহলে এটা কি? যৌথ নিশ্চয়তা। তার বাৎসরিক লাভের অংশ 8,000 টাকার কম হবে না, এই নিশ্চয়তা তারা দিয়েছে। 1/7/2012 তারিখে বাবু কারবারে 15,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে। সম্ভাব্য মুনাফার আশায় বাবু মাসের প্রথম তারিখে এবং কাজল ও লতা শেষ তারিখে প্রত্যেকে 500 টাকা করে উত্তোলন করেছে। মূলধন উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে কোনো অংশীদার কারবারে ঋণ প্রদান করলে তাকে ঋণের উপর কি করতে হবে? সুদ দিতে হবে। যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলেও দেখা যাচ্ছে 6% হারে সুদ প্রদান করতে হবে। আমাদের অঙ্কে দেখা যাচ্ছে যে বাবু কারবারে 15,000 টাকা ঋণ প্রদান করেছে, কিন্তু সুদের হার উল্লেখ নাই। তাহলে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে 6% হারে সুদ দিতে হবে। তারিখ আছে যেহেতু 1/7 তারিখে, তাহলে কি 6 মাসের সুদ হিসাবভুক্ত করতে হবে। সম্ভাব্য মুনাফার আশায় বাবু মাসের প্রথম তারিখে এবং কাজল ও লতা মাসের শেষ তারিখে 500 টাকা করে উত্তোলন করেছে। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2012 তারিখে বছর শেষে কারবারের নেট লাভের পরিমাণ দাঁড়ায় 35,575 টাকা। তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করব। লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব। স্যার ফোন দেছে। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করলে আমরা পূর্বে যে একটি লাভ হয়েছে সেটা আমরা সর্বপ্রথমে গেট থেকে হিসাব করব। লাভটা আমাদের এসেছে কোথা থেকে? লাভ লোকসান হিসাব থেকে। লাভ লোকসান হিসাব নেট লাভ। লাভ লোকসান হিসাব থেকে আমরা নেট লাভ পেয়েছি কত? 35,575। 35,575। আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে সর্বপ্রথম আমাদের গেট দিকে বিগত বছরের নেট লাভ স্থানান্তর করতে হবে। আর গেট দিকে অন্তর্ভুক্ত হবে উত্তোলনের সুদ এবং অংশীদারদের মূল্য হিসাব। উত্তোলনের সুদ অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। আমাদের অংশীদার ছিল বাবু, কাজল ও লতা। বাবু, কাজল, লতা। এখানে বাবু মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে, যার কারণে সে তার উত্তোলনের উপর সুদ পাবে 325 টাকা। কাজল পাবে মাসের শেষ তারিখে উত্তোলন করেছে 275। লতাও মাসের শেষ তারিখে উত্তোলন করেছে 275। এই যে তাদের উত্তোলনের সুদ ভিন্ন রকম হয়েছে। দেখা যাচ্ছে বাবু মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে। মাসের প্রথম তারিখে উত্তোলন করে সুদ ধরতে হয় কিভাবে? গড় হারে 6.5 মাসে। গড় হারে 6.5 মাসের সুদ নির্ণয় করতে হয়। আর কাজল ও লতা মাসের শেষ তারিখে উত্তোলন করেছে বলে আমরা তাদের সুদ নির্ণয় করেছি গড় হারে 5.5 মাসের সুদ। তাহলে তিনজনের মোট সুদের পরিমাণ দাঁড়ালো কত? 515, 17, 1, 3, 1, 4, 4, 2, 6, 6, 2, 8। তাহলে 875 টাকা আসছে হচ্ছে তাদের উত্তোলনের সুদ। বাবু, কাজল এবং লতা তিনজনের উত্তোলনের সুদ আসছে কত? 875 টাকা। তাহলে গেট দিকে আমাদের কি আসলো? লাভ লোকসান হিসাব থেকে আমরা নেট লাভ স্থানান্তর করেছি 35,575। আর উত্তোলনের সুদ আমরা পেয়েছি বাবু 325, কাজল 275, লতা 275, মোট হলো 875। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে মাসের প্রথম তারিখে উত্তোলন করলে কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করতে হয়?
এবং মাসের শেষ তারিখে যদি কোনো অংশীদার উত্তোলন করে থাকে তাহলে সেক্ষেত্রে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয় এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে মাসের প্রথমে হলে গড় হারে 6.5 মাসে, আর মাসের শেষে হলে গড় হারে 5.5 মাসের সুদ নির্ণয় করতে হয়। এবার আমরা ডেবিট দিকে আসবো। অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করব। অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। তারা 10% হারে মূলধনের সুদ পাবে। তারপরে বিনিয়োগ করেছিল, মূলধন বিনিয়োগ করেছিল বাবু 30,000। তাহলে এখানে আমরা বাবু, কাজল, লতা, তাহলে 30,000 টাকা যে বাবু কারবারে বিনিয়োগ করেছিল মূলধন, তাহলে 10% হারে কত হয়? 3,000 টাকা। 10% হারে কত হয়? 3,000 টাকা। কাজল 20,000 টাকা কারবারে বিনিয়োগ করেছিল, 10% হারে সুদ হয় কত? 2,000 টাকা। লতা কারবারে বিনিয়োগ করেছিল কত টাকা? লতা কারবারে বিনিয়োগ করেছিল 10,000 টাকা, তাহলে তার সুদ হয় কত? 10% হারে 1,000 টাকা। তাহলে তিনজনের মোট সুদের পরিমাণ দাঁড়াবে কত টাকা? 3,000, 2,000 আর 1,000, মোট কত? 6,000 টাকা সুদ আসছে। এবার কারবারে ঋণ দিয়েছিল কে? বাবু। তাহলে বাবুর ঋণ হিসাব, বাবুর ঋণ হিসাব, ঋণের সুদ। বাবুর ঋণ হিসাব, ঋণের সুদ। বাবু ঋণ প্রয়োগ করেছিল, কারবারে কত টাকা ঋণ দিয়েছিল? 15,000 টাকা। তাহলে 15,000 টাকার 6% হারে সুদ আসে কত? 450 টাকা। তোমরা ক্যালকুলেশন করে দেখো যে সে 15,000 টাকা কারবারে বিনিয়োগ করেছিল 6% হারে, 6 মাসের সুদ আসছে কত? 450 টাকা। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের ডেট দিকের মোট যোগফল কত আসে? 36,450 টাকা। এটা কি আসে? যে 36,450 টাকা। অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা। বাবু, কাজল, লতা। বাবু, কাজল, লতা তিনজন মিলে মুনাফার তারা গ্রহণ করেছে কত কত? 13,200, 8,800, 8,800, 8,000। তাদের মুনাফার অংশ ছিল কত? বাবু 13,200, কাজল 8,800 আর লতা হচ্ছে 8,000। তাদের অনুপাতটা ছিল হচ্ছে 2:2:1। তাহলে মোট মুনাফার পরিমাণ আসছে কত? 30,000 টাকা। তাহলে আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করলাম, এখানে আমরা নির্ণয় করেছি
বন্টনযোগ্য মুনাফার পরিমাণ। লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমরা কি পাই? লাভ লোকসান আবন্টন হিসাব করলে আমরা কি নির্ণয় করতে পারি? অংশীদারদের বন্টনযোগ্য মুনাফা অথবা ক্ষতির পরিমাণ। আমাদের অঙ্কে কি মুনাফা হয়েছে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন করেছি আমরা। এখানে হচ্ছে তাদের বিগত বছরের নেট লাভ ছিল 35,575, উত্তোলনের সুদ ছিল 875, মোট হয়েছিল 36,450। সেখান থেকে হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাবে আমরা দেখেছি যে অংশীদারদের মূলধনের সুদ ছিল, মূলধনের সুদ কি? কারবারের ব্যয়। মূলধনের সুদ হলো অংশীদারি কারবারের ব্যয়, যার কারণে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে হিসাবযুক্ত করেছি। মূলধনের সুদ 10% হারে তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর সুদ আসছে 30,000 টাকা। বাবু কারবারে মূলধন দিয়েছিল, সেখানে তার সুদ এসেছে 3,000 টাকা। কাজল কারবারে মূলধন দিয়েছিল 20,000 টাকা, তার 10% হারে সুদ এসেছে 2,000 টাকা। লতা কারবারে 10,000 টাকা মূলধন দিয়েছিল, সেখানে 10% হারে সুদ এসেছে কত? 1,000 টাকা। তিনজনের মোট সুদ এসেছে 4,000 টাকা। বাবু কারবারে 1/7 তারিখে ঋণ দিয়েছিল 15,000 টাকা, সেখানে 6% হারে ঋণের সুদ এসেছে কত? 450 টাকা। এই ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে তারা 2:2:1 অনুপাতে মুনাফা পেয়েছে কত? 13,200, 8,800 এবং 8,000। মোট মুনাফার পরিমাণ এসেছে 30,000। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি লাভ লোকসান আবন্টন হিসাব? তাহলে আমরা এই জায়গা যে এই টাকা দিলাম, এই জায়গায় কিন্তু প্রত্যাহুতি ছিল এই যে এর লতা 8,000 টাকা দিতেই হবে, লতাকে 8,000 টাকা দিতেই হবে। কিন্তু লতা আনুপাতিক হারে দেখা যাচ্ছে যে 8,000 পায় না, লতা আনুপাতিক হারে 8,000 পায় না। কিন্তু আমাদের প্রত্যাহুতি ছিল যে লতা মুনাফার অংশ কখনোই 8,000 টাকার কম পাবে না। যেটুকু কম পড়বে সেটুকু বহন করবে কে? বাবু আর কাজল। বাবু আর কাজল হচ্ছে তাদের মুনাফা ঘাটতি হবে, তাদের মুনাফা ঘাটতি হবে, আর লতার মুনাফা বৃদ্ধি পাবে। এই যে বাবু এবং কাজল লতাকে প্রত্যাহুতি দিয়েছিল বা গ্যারান্টি দিয়েছিল, এইটাই হলো যৌথ প্রত্যাহুতি বা যৌথ নিশ্চয়তা। আমরা যে বলেছিলাম যৌথ প্রত্যাহুতি বা যৌথ নিশ্চয়তা কি? যে কোনো অংশীদার যদি সে কারবারে কোনো বিশেষ অবদান রাখে বা দক্ষতা দেখায়, তাহলে সে কারবার থেকে নিশ্চয়তা বা প্রত্যাহুতি পেতে পারে। সেই প্রত্যাহুতি যৌথ প্রত্যাহুতি হতে পারে, আবার একক প্রত্যাহুতি হতে পারে। একজন অংশীদারকে যদি প্রত্যাহুতি দেয় সেটাকে বলা হয় একক প্রত্যাহুতি, আর 2 বা ততোধিক অংশীদার যদি হচ্ছে একজন অংশীদারকে প্রত্যাহুতি দেয় সেটাকে বলা হয় যৌথ প্রত্যাহুতি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যৌথ প্রত্যাহুতি এবং একক প্রত্যাহুতি কি? তাহলে আমাদের অঙ্কে ছিল যৌথ প্রত্যাহুতি। আমরা লতা এখানে প্রত্যাহুতি পেয়েছে, বাবু এবং কাজল লতাকে প্রত্যাহুতি দিয়েছে। এটাই হচ্ছে যৌথ প্রত্যাহুতি। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা মূলধন হিসাব করব, এই কারবারের মূলধন হিসাব করব। সবাইকে ধন্যবাদ।